সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিবেশ পরিসংখ্যান ব্যুরো থেকে একটি, আপনারা জানেন যে শিক্ষার্থীদের একটি ইউআইডি বা ইউনিক আইডি কার্ডের ফর্ম পূরণ করতে হবে। তো এই ফর্মটি পূরণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে। ফর্মটি আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে পূরণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এরপর শিক্ষার্থীদেরকে একটি ইউনিক আইডি কার্ড বা ইউআইডি যেটাকে বলে সেটা দেওয়া হবে। তো এখানে দেখো, প্রথমেই যে IUIN, এটা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক একটি কোড দিবে, সেটা তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমরা এখানে কিছু করবে না। এর ডান পাশে ঠিক শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের একটি ছবি যুক্ত করতে হবে। তো সেই ছবিটা এখানে স্টেপলার বা গাম আঠা দিয়ে তোমরা এখানে লাগিয়ে দিতে পারো, কিংবা স্টেপলার দিয়ে পিন দিতে পারো। প্রথম যেই শিক্ষার্থীদের তথ্যচক আছে সেখানে দেখো প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। ক অংশ, প্রথম অংশটা, এটা কিভাবে তোমরা পূরণ করবে সেটাই নিয়ে আজকে আমাদের আজকের এই ভিডিও। তো দেখো, প্রথমে শিক্ষার্থীর নাম বাংলায়, এখানে প্রথম যে 1 নাম্বার ঘরটা আছে সেখানে বড় করে সুন্দর করে ক্যাপিটাল লেটার মাধ্যমে, এরপরেরটা 2 নাম্বারটা ইংরেজি ক্যাপিটাল লেটার মাধ্যমে তোমরা লিখবে। প্রথমে বাংলায় লিখবে, এরপর ইংরেজিতে লিখবে, এরপর জন্ম নিবন্ধন নম্বর। জন্ম নিবন্ধন নম্বর বলতে তোমাদের বার্থ সার্টিফিকেট যেটা আছে বা জন্ম নিবন্ধন যেই সার্টিফিকেট আছে সেখান থেকে তোমাদের দেখবে যে জন্ম নিবন্ধনের যে একটা নাম্বার আছে, জন্ম নিবন্ধন নম্বর লেখা আছে, সেটা এখানে সুন্দরভাবে 3 নাম্বারে লিখে দিবে। প্রত্যেক ঘরে একটি করে নাম্বার সংখ্যা লিখবে। এরপরে জন্ম তারিখ, জন্ম তারিখটা অবশ্যই তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট দেখে পূরণ করবে। এছাড়া তোমাদের বার্থ সার্টিফিকেট এবং তোমাদের যেই রেজিস্ট্রেশন কার্ড কিংবা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু আছে, তো সেখান থেকেও তোমরা পূরণ করতে পারো। তবে বার্থ সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন কার্ড যেহেতু একই তারিখ থাকে, তাই অবশ্যই তোমরা জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট দেখে পূরণ করবে। দিন প্রথম 2 ঘরে, এরপরে 2 ঘরে হচ্ছে মাস, এরপরে 4 সংখ্যায় সালটা লিখে দিবে। এরপরে জন্মস্থান, জন্ম নিবন্ধন অনুসারে তোমার জন্মস্থানটা কোথায়, অর্থাৎ তোমার কোথায় জন্ম হয়েছে সেটা তোমার জন্ম নিবন্ধন দেখেই পূরণ করতে হবে। এরপরে হচ্ছে জেন্ডার হচ্ছে তোমার পুরুষ বা মহিলা বা অন্যান্য যদি হয়ে থাকে, এটা সাধারণত তোমরা বুঝো, তো সেটা তোমরা পূরণ করবে। এরপরে হচ্ছে জাতীয়তা, 7 নম্বরে জাতীয়তা, বাংলাদেশি হলে অবশ্যই এটাকে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। আর যদি অন্যান্য হয় তাহলে অবশ্যই সুনির্দিষ্ট করে সেটা উল্লেখ করে লিখে দিতে হবে। এবং ধর্ম, যার যার ধর্ম অনুসারে টিক চিহ্ন দিবে। ইসলাম ধর্মের 1 নাম্বার যে ঘরটা আছে সেটা টিক দিবে, হিন্দু ধর্মের 2, বৌদ্ধ ধর্ম 3 এবং খ্রিস্টান ধর্ম 4। অধ্যয়নরত, তুমি কোন শ্রেণীতে পড়ো সেটা হচ্ছে 9 নাম্বারে। সেই 9 নাম্বারে তুমি যেই শ্রেণীতে পড়ো সেই ঘরটার মধ্যে টিক চিহ্ন দিবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ইউনিক আইডির জন্য ফর্মটা পূরণ করতে হবে। শ্রেণীর রোল নাম্বারটা দেখো 10 নাম্বারে, এখানে 3টা ঘর আছে 10 নাম্বারে। তো এই 3টা ঘরের জন্য তুমি কি করবে, যদি তোমার রোল 1 হয় তাহলে তুমি ডান দিকের ঘরটা 1 লিখবে এবং প্রথম 2টা ঘরে 0 লিখবে। আর যদি এরকমভাবে 10 হয় তাহলে 10 হলে প্রথম ঘরে 0, দ্বিতীয় ঘরে 1, তৃতীয় ঘরে 0, তাহলে 10 হয়ে যাবে। এরপরে যদি এর বেশি হয় সেটা তোমরা পর্যায়ক্রমে লিখতে পারো, যেমন 112 হলে প্রথম ঘরে 1, এরপরের ঘরে 1, এরপরের ঘরে 2, এভাবে সুন্দরভাবে লিখবে। এরপরে 11 নম্বর যে ঘরটি আছে বৈবাহিক অবস্থা, সাধারণত এখানে অবিবাহিতই থাকে বেশি, তারপরে যদি কেউ থাকতেও পারে, মেয়েদের ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম ঘটতে পারে। তবে অবিবাহিত যারা, তারা অবিবাহিত ঘরে টিক দিবে এবং যারা বিবাহিত তারা বিবাহিত ঘরে টিক দিবে। এরপরে 12 নম্বর যে ঘরটা আছে তা হচ্ছে প্রতিবন্ধকতা, বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী বা সমস্যা নেই, এই জাতীয় যারা প্রতিবন্ধী আছেন বা যাদের কোনো প্রতিবন্ধকতা আছে, সে কোন ধরনের প্রতিবন্ধী সেই অনুসারে সেই ঘরটা পূরণ করবে। আর অন্যরা এই ঘরে কোনো টিক দেওয়ার প্রয়োজন নেই বা সমস্যা নেই, 0, এই ঘরে তোমরা টিক দিতে পারো। আমি আবার বলছি, যাদের সমস্যা নেই তারা সমস্যা নেই 0 এই ঘরটা টিক দিতে পারো। আর সমস্যা যাদের আছে, সে কোন ধরনের প্রতিবন্ধী সেটা সেই ঘরে টিক দিবে। রক্তের গ্রুপ 13 নম্বরে, যার যার রক্তের গ্রুপ অনুসারে, যারা রক্তের গ্রুপ জানো তারা রক্তের গ্রুপ যার যেটা সেই ঘরে টিক দিবে। ক্ষুদ্র নিগোষ্ঠী কি না, আচ্ছা, ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে পার্বত্য অঞ্চল বা এই 3টা জেলা আছে আমাদের, জানি আমরা, সেখানে যারা থাকে যেমন চাকমা, মারমা, গারো, এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তো
যারা স্বাভাবিক আছে তারা না ঘরে টিক দিবে, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তারা হ্যাঁ প্রথম ঘরে টিক দিবে, আর না যারা তারা দ্বিতীয় ঘরে টিক দিবে। দেখো 14.1 উত্তর হ্যাঁ হলে নিচের কোনটি? এখন দেখো যদি সে তার উত্তর হ্যাঁ হয়, সে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে সে কি? সাঁওতাল, চাকমা, গারো, হাজং, চাক, কুকি, সে কোন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠী? আমরা জানি যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের অসংখ্য নিগোষ্ঠী আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা সংখ্যায় খুবই কম। তো সে কোন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠী, সে সেই ঘরটায় টিক দিবে। এরপরে যেটা সেটা হচ্ছে 15 নাম্বার। দেখো মাথার তথ্য এনআইডি অনুযায়ী। মাথার তথ্য বলতে মায়ের তথ্য। মায়ের প্রথমে মায়ের নাম লিখতে হবে বাংলায়, এরপরে মায়ের নাম ইংরেজিতে বড় হাতে ক্যাপিটাল লেটারে, প্রত্যেকটা ঘরে একটা করে লেটার লিখবে। মায়ের নাম ইংরেজিতে বড় হাতের লেটারে লিখবে, সেটা অবশ্যই তোমাদের সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা স্কুলের যেই সার্টিফিকেটগুলো আছে বা রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো অনুসারে তোমরা ফিল আপ করতে পারো। এরপর মায়ের এনআইডি কার্ড, মায়ের এনআইডি নম্বর। দেখো এনআইডি একটা অপশন আছে 15 গতে একটা অপশন আছে এনআইডি, এখানে যে ভোটার আইডি কার্ড নম্বর আছে সেটা তোমরা লিখবে। আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে পূরণ করবে। এরপরে সেটা হচ্ছে ও নাম্বারে, আর থাকলে আবশ্যিকভাবে তোমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিবে। আশা করি আছে প্রত্যেকে। তোমরা এনআইডি নাম্বার প্রত্যেক ঘরে একটি করে সংখ্যা লিখে দিবে। সাধারণত এখন যে স্মার্ট এনআইডি কার্ড সাধারণত 10 সংখ্যার হয়ে থাকে, এছাড়া এর আগের যে এনআইডি কার্ডগুলো ছিল 19 সংখ্যা 13 সংখ্যার, সেগুলো তোমরা দিতে পারো। এরপরে জন্ম তারিখ, মায়ের জন্ম তারিখ তোমাদের মায়ের এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটে দেওয়া আছে, তোমরা চাইলে এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট থেকে লিখতে পারো। জন্ম নিবন্ধন নম্বর, মায়ের বার্থ সার্টিফিকেটে অবশ্যই তার নিবন্ধন নম্বর রয়েছে, সেখান থেকে নিবন্ধন নম্বরটি এই ঘরে একটি করে সংখ্যা লিখে দিবে। এটা হচ্ছে 15 ও নাম্বার ঘর। এরপরে 15 চতে আছে মোবাইল নম্বর, মায়ের মোবাইল নম্বর যদি থাকে তাহলে দিয়ে দিবে। এছাড়া মায়ের পেশা, যাদের মায়ের পেশা গৃহিণী তারা গৃহিণী লিখে দিবে, আর যারা পাশাপাশি যদি গৃহিণীর বাইরে কোনো পেশা থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করে লিখে দিবে। মাতা মৃত্যু হলে মৃত্যু সাল উল্লেখ করবে, আর যদি না হয় তাহলে এই ঘরটায় কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এটা ফাঁকা থাকবে। এরপরে আমরা চলে যাব 16 নাম্বার পয়েন্টে। 16 নাম্বার আছে পিতার তথ্য, এনআইডি অনুযায়ী লিখবে। এনআইডি অনুসারে প্রথমে বাংলায় পিতার নাম লিখবে, এরপরে পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে, প্রত্যেক ঘরে একটি করে বর্ণ লিখবে। এরপরে এনআইডি নাম্বারটা লিখবে, জন্ম তারিখ লিখবে, পর্যায়ক্রমে মায়েরটা যেভাবে পূরণ করেছে এইভাবে করবে। জন্ম তারিখ লেখার সময় অবশ্যই তার এনআইডি কিংবা জন্ম নিবন্ধনের যেই কার্ড আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো। জন্ম নিবন্ধন নম্বরটা লিখে দিবে, এরপরে মোবাইল নম্বর, পিতার পেশা, এরপর পিতা যদি মৃত হয় তাহলে মৃত সাল উল্লেখ করবে, না হলে লেখার প্রয়োজন নেই। 17 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানায় প্রথমে ক নাম্বার বিভাগ, অর্থাৎ আমি যদি একেবারে প্রথম থেকে বলি বিভাগ, যদি আমি বলি আমার ঠিকানাটা যদি বলতে চাই এভাবে বিভাগ বরিশাল জেলা, এরকমভাবে তোমাদের তারপরে বিভাগ অর্থাৎ প্রথম থেকে শুরু করে বিভাগ, তারপরে জেলা, উপজেলা বা থানা। এরপরে যদি সেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা হয় তাহলে সেটা লিখবে। ইউনিয়ন যদি ইউনিয়ন হয় তাহলে ইউনিয়ন লিখবে। ইউনিয়ন এরপরে ওয়ার্ড নাম্বার লিখবে। ওয়ার্ড নাম্বার নিশ্চয়ই তোমার এলাকায় একটা ওয়ার্ড নাম্বার আছে। মৌজা বলতে তোমার একেবারে নির্দিষ্ট যে এলাকাটা আছে সেটা হচ্ছে মৌজা, সেটা হলো তোমার একেবারে ছোট্ট ক্ষুদ্র এলাকার যে ক্ষুদ্র যে নামটা সেটা হচ্ছে মৌজা। এরপরে গ্রাম, মহল্লা বা রাস্তার নাম ও নম্বর। রাস্তার নাম বা নম্বর যদি থাকে, অবশ্যই আছে, সেটা রাস্তার নামটা লিখে দিতে পারো, আর নম্বর থাকলে সেটাও লিখে দিতে পারো। বাসার হোল্ডিং নম্বর বলতে বাসায় একটা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে একটা হোল্ডিং নাম্বার দেওয়া থাকে, সেটা হচ্ছে বাসার হোল্ডিং নম্বর, একটা নির্দিষ্ট বাসার নম্বর থাকে সেটা লিখবে, সেটা হচ্ছে 17 ঝ নাম্বার। এরপরে ইও নাম্বারে ডাকঘর লিখবে। তোমাদের একটা নির্দিষ্ট একটা ডাকঘর আছে, যেমন আমি যেখানে থাকি সেখানে একটা নির্দিষ্ট ডাকঘর আছে, তোমার এলাকার একটা নির্দিষ্ট ডাকঘর আছে, সেই ডাকঘরের নামটা জেনে তারপরে লিখে দিবে। সেই ডাকঘরের একটা পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডটা এখানে লিখবে ট নাম্বারে। যেমন আমার পোস্ট কোড হচ্ছে 8300, অর্থাৎ 4 সংখ্যার পোস্ট কোড, তাহলে তোমার যেই নির্দিষ্ট পোস্ট কোড আছে সেটা তুমি ট নাম্বারে এই ঘরে লিখে দিবে। এরপরে যে স্থায়ী ঠিকানার বিবরণ আছে, স্থায়ী ঠিকানা পিতা মাতা বা এর স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে। বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক হলে পূরণযোগ্য নয়, অর্থাৎ যদি তোমার বর্তমান ঠিকানাই যদি তোমার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে দ্বিতীয় ঘরটা আর পূরণ করার প্রয়োজন নেই। আমি আবার বলছি, বর্তমান ঠিকানা যদি তোমার স্থায়ী ঠিকানা হয়ে থাকে, অর্থাৎ সবসময় তুমি এখানেই থাকবে, এটা যদি হয়ে থাকে তাহলে এটা
তোমার স্থায়ী ঠিকানা, তাহলে এই স্থায়ী ঠিকানা হলে এটা বর্তমান ঠিকানায় যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে এর পূরণ করার প্রয়োজন নেই। আর যদি এটা ভিন্ন হয়, অর্থাৎ বর্তমানে তুমি অন্য জায়গায় আছো কিন্তু তোমার স্থায়ী ঠিকানা অন্য একটা, তাহলে তুমি এটা অবশ্যই পূরণ করতে হবে, আগের মতো পূরণ করে নিবে। এরপরে 19 নাম্বার, অভিভাবক যদি পিতামাতা উভয় মৃত হয় তাহলে এখানে যেই অভিভাবক তুমি যার আন্ডারে থাকো, চাচা চাচি কিংবা খালা খালু, অর্থাৎ যে তোমার অভিভাবক তার তথ্য দিয়ে এই 19 নাম্বার তথ্যটা পূরণ করবে। অভিভাবকের সাথে তোমার সম্পর্ক, সে তোমার কি হয়, দাদা দাদি, ভাই বোন, চাচা চাচি, নানি, মামা, ফুফু, খালা, যাই হোক না কেন সেই ঘরটায় তুমি টিক চিহ্ন দিয়ে দিবে। তার উপরে, সে তার নামের উপরে অর্থাৎ দাদার উপরে টিক চিহ্ন দিবে যদি দাদা অভিভাবক হয়, সে যেই হোক না কেন। এরপরে অভিভাবকের মোবাইল নম্বর, অভিভাবকের মোবাইল নম্বরটা লিখে দিবে, সে অভিভাবক হবে। তবে মনে রাখবে যদি তোমার বাবা বা মা থাকে তাহলে তারাই কিন্তু তোমার অভিভাবক, সেক্ষেত্রে এই ঘরটা পূরণ করার প্রয়োজন নেই। যদি অভিভাবক তোমার বাবা মা থেকে থাকে তাহলে এই ঘর প্রয়োজন, 19 নম্বর ঘরটা পূরণ করার প্রয়োজন নেই। এরপরে আমরা 20 নম্বর ঘরে চলে যাব। দেখো 20 নম্বর ঘরটি আছে পিতামাতা বা অভিভাবকের প্রত্যয়ন, অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। এখানে পিতামাতা বা অভিভাবককে একটা স্বাক্ষর দিতে হবে এবং এখানে তার এই তথ্যগুলো সঠিক কিনা এটা তাকে নিশ্চিত করতে হবে। এরপরে দেখো শিক্ষার্থীর আইডি, এটা তোমাদের জন্য না, এটা অফিসের কর্তৃক পূরণীয়। এরপরে 22 নাম্বার শিক্ষার্থীর ইউআইডি, যে ইউনিক আইডি কোড যেটা, সেটাও তোমাদের জন্য না, কনফার্মেশন নম্বরটা তোমাদের জন্য না। শিক্ষার্থী তথ্যচক, এরপরে দেখো শিক্ষার্থীর যেই নাম সেটা পূরণ করতে হবে, শিক্ষার্থীর আইডি, এটা অফিস কর্তৃক পূরণীয় করবে। এরপর খ অংশ আছে, অর্থাৎ ফর্মটার দ্বিতীয় অংশ, শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এই ঠিকানার মধ্যে আছে বিভাগ, জেলা, অর্থাৎ সে ওই প্রতিষ্ঠানটা কোন বিভাগে আছে, বরিশাল বিভাগ হলে বরিশাল, ঢাকা হলে ঢাকা, কুমিল্লা হলে কুমিল্লা, অর্থাৎ বিভাগ অনুসারে সে বিভাগের নাম লিখবে, এরপরে জেলার নাম লিখবে, এরপরে থানার নাম, এরপরে পৌরসভা বা সিটি কর্পোরেশন যেই বা যেখানেই হোক না কেন সেই ঠিকানা দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা পূরণ করবে। এরপরে বর্তমানে অধ্যয়নরত সম্পর্কিত তথ্য, সে কোন শ্রেণীতে পড়ে, তার রোল কত, সেকশন প্রযোজ্য ক্ষেত্রে হতে পারে, আর যদি না থাকে প্রয়োজন নেই। শিফট, সে কোন শিফটে আছে, দেখো প্রভাতী, দিবা, সন্ধ্যা, অন্যান্য। তো যে যেই শিফটে পড়ে সে সেই শিফটে টিক চিহ্ন দিবে। প্রভাতী মানে যারা সকালে পড়ে, দিবা মানে যারা বিকেলে শিফটে আর কি, বা দুপুরে অর্থাৎ সকালের পরের শিফটে যারা পড়ে তারা দিবা শিফট দিবে, এবং সন্ধ্যা হলে তারা তৃতীয় 3 শিফটে, অর্থাৎ যেই শিফটে পড়ে সেই শিফটে টিক চিহ্ন দিতে হবে। গ্রুপ, এখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রুপ অবশ্যই বিভক্ত, সে মানবিক হতে পারে, বিজ্ঞান হতে পারে, ব্যবসায়ী হতে পারে, আবার নবম দশমে কারিগরির ক্ষেত্রে আবার আলাদা, সাধারণ আলাদা, হিফজুল কোরআন মাদ্রাসার জন্য। তো এখানে যারা এই অনুসারে সে তার গ্রুপটায় টিক চিহ্ন দিবে। বর্তমান প্রতিষ্ঠানের প্রথম ভর্তির শ্রেণী, সে এই যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেখানে কোন শ্রেণীতে ভর্তি হয়েছে। যদি কেউ ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে থাকে সে ষষ্ঠ লিখবে, যে পঞ্চম শ্রেণীতে যদি কেউ ভর্তি হয়ে থাকে পঞ্চম লিখবে, যে প্রথম শ্রেণী থেকে ভর্তি হয়েছে সে প্রথম শ্রেণী লিখবে। রেজিস্ট্রেশন নম্বর, অষ্টম আর 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য এটা প্রযোজ্য, অন্যদের জন্য এই ঘরটা প্রযোজ্য নয়। এরপরে উপবৃত্তিপ্রাপ্ত, উপবৃত্তি যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ দিবে, আর না হলে না দিবে। অন্যান্য বৃত্তি হ্যাঁ থাকলে হ্যাঁ দিবে, পেলে, আর না পেলে না দিবে। রিপিটার হলে হ্যাঁ দিবে, না হলে না দিবে। এরপরে ভর্তির তারিখ, সেই প্রতিষ্ঠানে কবে ভর্তি হয়েছিল সেটা তারিখটা দিতে হবে, ভর্তির তারিখটা অবশ্যই তোমরা দিয়ে দিবে। ভার্সন, সে কোন ভার্সনে পড়ে, বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন দিবে, ইংরেজি ভার্সন হলে ইংরেজি ভার্সন দিবে। বৃত্তিপ্রাপ্ত হলে হ্যাঁ দিবে, না হলে না। ট্রান্সফার ইন, অর্থাৎ সে ট্রান্সফার হয়েছে কিনা এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান থেকে, বা এই প্রতিষ্ঠানে এসেছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দিবে, না হলে না দিবে। এরপরে পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষার ফলাফল এখানে যুক্ত করতে হবে। দেখো পিএসসি বা সমাপনী পরীক্ষার প্রথমে রোল লিখবে, এরপরে সে কোন প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষা দিয়েছে সেটা লিখবে। এরপরে ইউএনআইএন যে কোডটা আছে সেটা ব্যবহার, ইআইআইএন এই অংশটা তোমরা যেহেতু জানো না এটা অফিস কর্তৃক দিয়ে দিতে পারে বা তোমরা জেনে নিতে পারো। এরপরে ভোট, তুমি কোন ভোট থেকে পরীক্ষায় পাশ করেছো সেটা। এরপরে জিপিএ কত পেয়েছো এবং পরীক্ষার বছর কোন বছরে তুমি পরীক্ষা দিয়েছো সেটা এই ঘরটায় পূরণ করতে হবে। এরপরে 5 নাম্বার যেটা আছে বিষয়ভিত্তিক ফলাফল, বার্ষিক বা পাবলিক পরীক্ষা, অধ্যয়নরত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষার ফলাফল, অর্থাৎ বিষয়ভিত্তিক ফলাফল বার্ষিক বা পাবলিক পরীক্ষায় এটা পরীক্ষার গ্রেড অনুসারে পূরণ করবে।
উপস্থিতির তথ্য তোমার যে 2020 সালে তুমি মোট কতদিন তুমি ক্লাস করেছো সেইটা হলো এটা এখানে মোট কার্যদিবস ছিল কতদিন, উপস্থিত ছিলে কতদিন। যেহেতু করোনাকালীন সময়টা অফ ছিল, এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নেওয়াটাই ভালো হবে। কো কারিকুলাম কার্যক্রমের মধ্যে রয়েছে দেখো তুমি কোন ধরনের অতিরিক্ত কার্যক্রমের সাথে স্কুলে যুক্ত আছে, স্কাউট, বার্ষিক ক্রিয়া, বিজ্ঞান মেলা বা যেই ধরনের আছে তুমি যেটা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেটা তুমি এখান থেকে টিক চিহ্ন দিতে পারো। হবি বা শখ, তোমার শখ কী সেটা দিয়ে এই 8 নাম্বার ঘরটা পূরণ করবে। সেখানে অনেকগুলো শখ আছে, কৃষিকাজ, বাগান করা, আবৃত্তি করা, ভ্রমণ করা, এগুলো। এরপরে অংশগ্রহণ প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে পারো। আন্তর্জাতিক সাহায্যে তুমি কোনো জায়গায় যদি আন্তর্জাতিক ক্ষেত্রে যদি অংশগ্রহণ করে থাকো বা বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান বা নিজ প্রতিষ্ঠান, আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ তোমার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি হয়ে থাকে সেটা হচ্ছে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান। এরপরে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যদি কোনো প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করে থাকো সেটা তুমি টিক চিহ্ন দিবে 9 নম্বরে। 10 নম্বরে তুমি কোনো পুরস্কার অর্জন করেছো কিনা আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিংবা একাধিক প্রতিষ্ঠানের মধ্যে কিংবা তোমার নিজ প্রতিষ্ঠানের মধ্যে তুমি যদি কোনো পুরস্কার পেয়ে থাকো তাহলে সেটা এখানে টিক চিহ্ন দিবে। শিক্ষার্থীর ক্যাটাগরি, তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে যেমন কর্মজীবী 1, ভূমিহীন বা অভিভাবকের সন্তান হলে 2, মুক্তিযোদ্ধার পোষ্য কোঠা থাকলে সেটা তুমি 3 দিবে, অনাথ থাকলে 4 এবং এতিম থাকলে 5 নাম্বার ঘরে টিক চিহ্ন দিবে, অন্য ক্ষেত্রে প্রয়োজন নেই। শিক্ষার্থীর স্বাক্ষর একটা দিয়ে দিবে, সেইটা দেখো সর্বশেষ বড় করে শিক্ষার্থীর সুন্দর করে পুরো নাম লিখে একটি শিক্ষার্থীর স্বাক্ষর দিবে। এরপরে এখানে যে তারিখ আছে তারিখটা লিখে দিবে, তোমার জমাদানের তারিখটা তুমি লিখে দিবে। এরপরে শ্রেণী শিক্ষকের, সেটা হচ্ছে শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণীয়, এটা তোমার প্রয়োজন নেই। এরপরে প্রত্যয়ন সঠিক, এইটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর। এভাবে তোমরা খুব সহজেই ইউনিক আইডি কার্ডটি পূরণ করতে পারবে বলে আমি মনে করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই।